ওই তো কে যেন দরজায় বেল বাজাচ্ছে মনে হচ্ছে। সত্যি সত্যি চলে এসেছে তাহলে। আজকেই তো অবশ্যই ডেলিভারি ডেট দেখাচ্ছিল, আজকেই চলে আসার কথা। উফ বাবা, আমার এই গরম থেকে মুক্তি। সোনিয়া দরজা খুলে যখন তার নতুন এসি দেখতে পায় তখন সে অত্যন্ত খুশি হয়। সে তখনই খুশি হয়ে এসিটা তার রান্নাঘরে নিয়ে যেতে শুরু করে। এমন সময় সোনিয়ার দুই জা পিয়ালি এবং অন্তরা সেখানে চলে আসে। তারা সোনিয়াকে রান্নাঘরের মধ্যে এসি নিয়ে যেতে দেখে বড্ড আশ্চর্য হয়। দিদি, তোমাদের ঘরে তো আগে থেকে এসি আছে, আবার আর একটা এসি নিয়ে চলে এলে। তাছাড়া এসিটা তুমি ভুল ঘরে ঢোকাচ্ছ। আরে দাদা, শোয়ার ঘরটা তো ওই দিকে, আপনি ভুল করে এসিটা রান্নাঘরে ঢোকাচ্ছেন। না না, আমি রান্নাঘরে ঢোকানোর জন্য বলেছি। আসলে এই গরমে রান্না করতে এত অসুবিধা হয়, তাই তোমার দাদাকে বলে বলে আমি একটা এসি নিয়েছি। উফ, এই গরমে এসি ছাড়া রান্নাঘরে এক মুহূর্ত থাকা যাবে না। এমন কথা শুনে পিয়ালি এবং অন্তরা দুজনেই সোনিয়ার উপর হিংসা করতে শুরু করে। কারণ পিয়ালি এবং অন্তরার ঘরে এসি থাকলেও তাদের রান্নাঘরে এসি ছিল না। তাই সোনিয়াকে দেখার পর অন্তরা এবং পিয়ালিও ঠিক করে তারাও নিজেদের রান্নাঘরে এসি লাগাবে। অন্তরা তার স্বামী পল্লবের কাছে গিয়ে বলে, এই শুনছো, আমার জন্য তুমি একটা রান্নাঘরে এসি লাগাও। গরমের মধ্যে আমি কিছুতেই রান্নাঘরে রান্নাবান্না করতে পারছি না। তোমার বড় বৌদি আজকে রান্নাঘরে এসি লাগিয়েছে। তোমার তো অনেক আগে আমার জন্য একটা এসি কিনে দেওয়া উচিত ছিল। এই তো কদিন আগে তোমার গ্যাসে গরম লাগছে বলে ইন্ডাকশন কিনলে, আবার এখন বলছো এসি লাগবে কেন? ঘরের মধ্যে তো একটা এসি আছে, সারাক্ষণ তুমি এসিটা কমিয়ে রাখো। আর এখন তোমাকে রান্নাঘরের জন্য আরেকটা এসি কিনে দিলে আমি তো ফতুর হয়ে যাব। তোমার যদি রান্নাঘরে একান্তই গরম লাগে তাহলে তুমি ঘরে গিয়ে এসির হাওয়া খেয়ে নিও, বুঝেছো? ছি ছি, তুমি এরকম কথা বলতে পারলে? আমার বাপের বাড়ি থেকে এসি দিয়েছে, আমি সেই এসিটা বুঝে শুনে ব্যবহার করব না? তুমি তো আমাকে এসি কিনে দাওনি। আমি কিছু শুনতে চাই না, আমার রান্নাঘরে একটা এসি লাগবে। তোমার বাপের বাড়ি থেকে এসি নিয়েও তো ঝামেলা হয়ে গেছে। তোমার বাপের বাড়ির লোকেরা এসি কিনে দিয়েছে, আর ইলেকট্রিক বিলটা তো আমাকে দিতে হচ্ছে। আমি যদি জানতাম ইলেকট্রিক বিলে এত খরচা হবে তাহলে আমি জীবনে কোনোদিনও তোমার বাপের বাড়ি থেকে এসি নিতাম না, বুঝেছো? অন্তরা পল্লবকে অনেক বোঝানোর চেষ্টা করলেও পল্লব কিছুতেই অন্তরার কথা শুনতে চায় না। অন্যদিকে পিয়ালিও তার স্বামী রজতকে এসি কিনে দেওয়ার জন্য বায়না করে। কিন্তু যেহেতু পিয়ালিদের শোয়ার ঘরে আগে থেকে এসি থাকে, তাই রজতও কিছুতেই পিয়ালিকে আলাদা করে রান্নাঘরের জন্য এসি কিনে দিতে চায় না। তুমি এমনিতেই ঠিকঠাক রান্না করতে পারো না, গরমের নাম করে আমাকে সেদ্ধ ভাত খাওয়াচ্ছ। এবার যদি আমি তোমাকে রান্না করে এসি লাগিয়ে দিই তাহলে আমি খেতে পাবো কিনা সন্দেহ। বড় বৌদিকে দেখেছো তো, এত গরমের মধ্যেও দাদার জন্য কত ভালো ভালো খাবার দাবার রান্না করে, আর তাই দাদা খুশি হয়ে বৌদিকে এসি কিনে দিয়েছে। তুমি কি বলতে চাইছো? আমি খারাপ রান্না করি আর তোমার বৌদি ভালো রান্না করে? আমি অনেক চেষ্টা করি তোমার জন্য ভালোবেসে খাবার দাবার বানাই, তবুও যদি খাবারগুলো খেতে তোমার খারাপ লাগে তাহলে কি আমার দোষ? আমি তো ভালো করেই রান্না করি। রজত ও পিয়ালির কোনো কথা শুনতে চায় না। সোনিয়া প্রথম থেকে অনেক রকমের খাবার দাবার রান্নাবান্না করতে পছন্দ করত। আজকে সে তন্দুরি চিকেন, মাটন রেজালা এবং চিকেন বিরিয়ানি রান্না করে। তাই সোনিয়ার রান্নাঘর থেকে খুব ভালো সুগন্ধ বেরোয়। কিরে পিয়ালি, আজকে তুই কি রান্না বান্না করলি? আমি তো ডাঁটা সিদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল আর আমডাল উচ্ছে ভাজা করেছি। বাবা, তাই করতে গিয়ে আমার একদম গরমে মারা পড়ে যাওয়ার মতো অবস্থা। ইস, আমার রান্নাঘরেও যদি একটা এসি থাকতো। আর বলো না, আমি তো আজকে রান্নাই করিনি, তাই জল দিয়ে পান্তা করে দেব। একটু লেবু, পেঁয়াজ আর লঙ্কা কেটে দিলে আমার কাজ শেষ। তাই নিয়ে তোমার ভাই আমাকে কত করে খোঁটা দিল, আমি নাকি রান্না করতে পারি না, হ্যান ত্যান কত কিছু। উফ, আর ভালো লাগে না। পিয়ালি আর অন্তরা সোনিয়ার রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে গল্প করতে থাকে। এমন সময় সেখানে সোনিয়ার শাশুড়ি মা জ্যোৎস্না দেবী চলে আসে। কি ব্যাপার, তোমরা দুজনে আবার এখানে এসে জুটেছো? খুব তো 3 বৌমা মিলে ঝগড়াঝাটি করতে, তাই তো তোমাদের রান্নাঘর আলাদা করে দিয়েছি। এখন আবার বড় বৌমার রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তোমাদের রান্না খাওয়া নেই? যাও, নিজেদের রান্নাঘরে গিয়ে রান্না করো। আরে না না, ঠিক আছে। ওরা যখন আমার রান্নাঘরে এসেছে তখন এই মাটন কষাটা একবার খেয়ে দেখো তো কেমন লাগছে। আসলে আজকে অনেকদিন বাদে মাটন রান্না করছি তো, আমার তো আবার চিকেন রান্না করেই অভ্যাস। এই বলে সোনিয়া তার 2 জায়ের হাতে এবং শাশুড়ি মায়ের হাতে এক বাটি মাটন কষা ধরিয়ে দেয়। অন্তরা এবং পিয়ালি সেই মাটন কষা খেতে এতই ভালো লাগে যে তারা অনেক করে খেয়ে ফেলে।
কিন্তু অন্তরে এবং পিয়ালি যেহেতু খুব একটা রান্নাবান্না বেশি করতো না, তাই তাদের এরকম অতিরিক্ত মশলাপাতি দেওয়া মাটন খাওয়ার মোটেই অভ্যাস ছিল না। গরমের মধ্যে অতিরিক্ত তেল মশলাযুক্ত মাটন কষা খাওয়ার ফলে তাদের দুজনেরই পেট গুড়গুড় করতে থাকে। আজকে ভুল করে অনেক বেশি মাটন কষা খেয়ে ফেলেছি, আমার তো পেটটা কেমন যেন গুড়গুড় করছে। উফ, এই গরমের মধ্যে পেট খারাপ নিয়ে আবার ওই রান্নাঘরে রান্নাবান্না করতে গেলে আমি মনে হয় আর বাঁচবো না। আর আমার বরটাও তো রান্নাঘরে এসি লাগিয়ে দিতে চাইছে না। আমারও তো একই অবস্থা, ওই ফ্যানের হাওয়ায় কি আর রান্না করা যায়? তার থেকে ভালো আমরা একটা কাজ করি, দিদির নামে দোষ দিয়ে দিদির রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করি চল। এই যুক্তি করে অন্তরা এবং পিয়ালি নিজেদের ইন্ডাকশন বাসনপত্র নিয়ে সোনিয়ার রান্নাঘরে চলে যায়। কারণ সোনিয়ার রান্নাঘরে এসি লাগানোর পর থেকে অন্তরা এবং পিয়ালি কিছুতেই এক মুহূর্ত শান্তিতে বসতে পারে না। দিদি, তুমি ইচ্ছা করে আমাদের ওরকম ঝাল ঝাল মাটন কষা খাওয়ালে বলো, যাতে আমাদের পেট খারাপ করে। এখন আমরা গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে কিছুতেই রান্না করতে পারছি না। আমাদের স্বামীরা বাড়িতে এসে কি বলবে বলো তো? হ্যাঁ তাই তো, তোমার রান্নাঘরে না হয় এসি আছে, তাই তোমার রান্নাবান্না করতে অসুবিধা হচ্ছে না। কিন্তু আমাদের এই পেট খারাপ নিয়ে বারবার বাথরুম থেকে রান্নাঘর, রান্নাঘর থেকে বাথরুম করতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে। তুমি ইচ্ছা করে আমাদের ওরকম খাবার খাওয়ালে বলো, যাতে আমাদের গরমে পেট খারাপ হয়ে যায়। তোমরা এসব কি বলছো? তোমাদের মাথা ঠিক আছে তো? ঠিক আছে, তোমাদের যদি পেট খারাপই হয়ে থাকে তাহলে পেট খারাপের ওষুধ খেয়ে নাও, এতে আমার কি দোষ? আমি তো তোমাদের ভালোভাবে মাটন কষা খেতে দিয়েছিলাম। অত কথা শুনতে চাই না, আমরা নিজেদের রান্নাঘরে রান্না করতে পারছি না। তাছাড়া আমি শুনেছি এরকম পেট খারাপের ওষুধ খাওয়া মোটেই ঠিক নয়, বরং এই অত্যাধিক গরমে ঠান্ডা ঠান্ডায় থাকলে পেট খারাপ ঠিক হয়ে যাবে। তাই আমরা ঠিক করেছি আমরা এবার থেকে তোমার এসি রান্নাঘরেই রান্না করব। অন্তরাও পিয়ালির কথায় সায় দেয়। সোনিয়া খুব ভালো মতোই বুঝতে পারে আসলে তার রান্নাঘরে এসি আছে বলেই তার দুই যা সেখানে রান্নাবান্না করার ফোন দিয়ে এঁটেছে, কিন্তু সেটা স্পষ্টভাবে মুখে প্রকাশ করতে পারে না। দেখো, এক রান্নাঘরে তিনজন রান্নাবান্না করতে গেলে আবার ঝামেলার সৃষ্টি হবে। আমি মোটেই আর ঝামেলা ঝঞ্ঝাট চাই না। আমি খুব ভালো মতোই বুঝতে পারছি তোমরা রান্নাঘরে এসির হাওয়া খেতে এসেছো। বাবা, দুদিন এসি কিনে দেখছি তোমার খুব ঘ্যাম বেড়ে গেছে। কেন? দাদা চাকরিটা চলে গিয়েছিল তখন তো আমি তোমাকে সমস্ত বাজার করে এনে দিয়েছি। কই সেই কথা তো একবারও মুখ ফুটে বলছো না। আমি তো তোমার সংসারের সমস্ত কাজে সাহায্য করেছি, আর আজকে তোমার রান্নাঘরে এসি হয়েছে বলে তুমি আমাদের এত বড় বড় কথা বলছো। এসি তো আমাদের ঘরেও আছে, চাইলে তো আমরা নিজেদের ঘরেও রান্না করতে পারি, কিন্তু আমাদের স্বামীরা সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে বলে ওদের আমরা ডিস্টার্ব করতে চাই না। তাছাড়া এই রান্নাঘরটা কিন্তু তোমাকে আমাদের শাশুড়ি মাই বানিয়ে দিয়েছে, তাই আমাদের রান্না করতে অসুবিধা হলে আমরা তোমার রান্নাঘরে এসে রান্না করতেই পারি। তার জন্য তোমাকে পারমিশন নিতে হবে না, কিংবা তোমাকে কৈফিয়তও দিতে হবে না। যত সব। এই বলে অন্তরা এবং পিয়ালি সোনিয়ার রান্নাঘরের গ্যাস বাসনপত্র সরিয়ে দিয়ে নিজেরা সেখানে রান্নাবান্না করতে শুরু করে। সোনিয়া খুব ভালো মতোই বুঝতে পারে রান্নাবান্না না করা পর্যন্ত তারা দুজনে কিছুতেই সেখান থেকে যাবে না। তার উপর সোনিয়া সেদিন তার স্বামী রূপমের সঙ্গে শপিং মলে যাওয়ার কথা থাকে, তাই সোনিয়া ঝগড়া করে সময় নষ্ট করতে চায় না। বর্দি তো ভালোই রান্নাঘর সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখছি। এদিকে সুন্দর সুন্দর টাইলস, মাইক্রোওয়েভ, রাইস কুকার, রুটি মেকার, যে মনে হচ্ছে এটা রান্নাঘর নয়, কোনো কিচেন অ্যাপ্লায়েন্সের শোরুম। অন্তরা এবং পিয়ালি যেহেতু ভীষণই অলস প্রকৃতির ছিল, তাই তারা কখনোই নিজেদের রান্নাঘর ঠিকমতো পরিষ্কার করতো না, কিংবা কোনো জিনিস গুছিয়ে রাখতো না। তাই তারা সোনিয়ার রান্নাঘরের উপর ভীষণই হিংসা করত। এমনকি তারা ইচ্ছা করে সোনিয়ার রান্নাঘরের এসিটা অনেকক্ষণ ধরে চালিয়ে রাখে, যাতে সোনিয়ার ঘরে বেশি করে ইলেকট্রিকের বিল ওঠে। তার উপর মাইক্রোওয়েভ, রাইস কুকার, রুটি মেকার সমস্ত কিছুই খুবই হাই হিটে দিয়ে বেশি বেশি করে ব্যবহার করতে থাকে। সেই সাথে অন্তরা এবং পিয়ালি নিজেদের স্বামীদের পটানোর জন্য রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি অর্ডার করে খেতে দেয়। বাবা, আজকে সূর্য কোন দিকে উঠেছে? তুমি আবার আজকে আমার জন্য বিরিয়ানি রান্না করেছো? আমি তো ভাবতেই পারছি না, এতদিন ভুলভাল রান্না করে খাওয়াতে আমার তো খেতে একদম ভালো লাগতো না। গরম পড়েছে বলে কি একটু ভালো মন্দ খেতেও পারবো না? আজকে তোমার বৌদি রান্নাঘরে রান্না করতে গিয়েছিলাম বলে তোমার বৌদি কত কথা শোনালো। গরমে এসিতে ছাড়া ভালো ভালো রান্না বান্না করা যায় নাকি? বাহ, আজকে বিরিয়ানিটা তো দারুণ রান্না করেছো।
তাহলে মনে হচ্ছে তোমাদের রান্নাঘরেও একটা এসি লাগাতে হবে, তাই তো? তবেই আমরা এরকম ভালো মন্দ খাবার দাবার খেতে পারবো, তাই না? হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু তোমরা যা করে রান্নাঘরে এসি লাগানোর পরেও কি তোমরা সত্যি সত্যি আমাদের ভালো ভালো রান্না করে খাওয়াবে? তোমরা যদি ভালো ভালো রান্না করে খেতে দাও তবেই কিন্তু তোমাদের রান্নাঘরে এসি লাগাবো, তা না হলে কিন্তু লাগাবো না। পিয়ালি আর অন্তরার রান্নাঘরে এসি লাগানো হবে শুনে তারা দুজনেই খুবই খুশি হয়। কিন্তু এমন সময় রান্নাঘর থেকে কিছু একটা বিশাল জোরে ফাটার আওয়াজ আসে, আর সবাই রান্নাঘরে ছুটে গিয়ে দেখে মাইক্রোওভেনটা বাস্ট করেছে। আসলে পিয়ালি এবং অন্তরা রান্নাবান্না করার পর মাইক্রোওয়েভটা খোলা রেখেই বাইরে বেরিয়ে আসে, আর মাইক্রোওয়েভের একদম উপরে এসিটা থাকায় নতুন এসিটাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই মরেছে, আমি তো বিরিয়ানিটা গরম করার পর মাইক্রোওয়েভটা অফ করতেই ভুলে গিয়েছিলাম। এবার কি হবে? দিদির এত সুন্দর সাজানো গোছানো রান্নাঘর তো দেখতে খুব খারাপ হয়ে গেল। দিদি তো এবার বাড়িতে এসে আমাদের নামে দোষ দেবে। ঠিক এমন সময় সোনিয়া বাড়িতে ফিরে এসে প্রথমেই রান্নাঘরে যায়। নিজের রান্নাঘরের ভীষণই খারাপ অবস্থা দেখে সে খুবই অবাক হয়। বিশেষ করে রান্নাঘরের নতুন এসিটা খারাপ হয়ে যেতে দেখে সোনিয়া তার দুই বড় জায়ের উপর ভীষণ পরিমাণে চটে যায়। নাও, এবার তোমাদের দুই বউয়ের শান্তি হয়েছে তো? আমার রান্নাঘরে এসি লাগানো হয়েছে বলে তোমরা তো হিংসায় থাকতে পারছিলে না। নাও, এবার এসিটা খারাপ হয়ে গেছে, এবার একটু হাত তুলে আনন্দ করো। আমি প্রেগনেন্ট বলে গরমের মধ্যে রান্না করতে আমার খুব অসুবিধা হয়, সেই জন্য তোমাদের দাদা রান্নাঘরে এসি লাগানোর ব্যবস্থা করেছে। কিন্তু তোমাদের জন্য আমার এসিটা তো গেলই, উল্টে পুরো রান্নাঘরটাও পুরি ছাই হয়ে গেল। সোনিয়ার মুখে এমন কথা শুনে অন্তরে এবং পিয়ালি ভীষণই লজ্জিত বোধ করে। দিদি, আমরা আসলে একদমই বুঝতে পারিনি যে এরকম একটা কাণ্ড হবে। তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমার রান্নাঘর সারিয়ে দেব, আর যতদিন পর্যন্ত না তোমার রান্নাঘর ঠিক হচ্ছে আমরা দুজনে তোমাকে রান্নাবান্না করে খাওয়াবো। হ্যাঁ, তাই তো, আমাদের পরিবারের নতুন অতিথি আসতে চলেছে, তুমি আমাদের আগে বললেই তো পারতে। এখন থেকে তোমাকে আর কষ্ট করে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাও করতে হবে না, আমরাই তোমার জন্য রান্না করে দেব। আর এখন তো আমাদের রান্নাঘরেও এসি লাগানো হবে। এমন কথা শুনে সোনিয়া খুবই খুশি হয়, কারণ সোনিয়া কখনোই আশা করেনি তার দুই ছোট যা এতটা ভালো মনের মানুষ হতে পারে। এই প্রথমবার তারা তাদের বড় যাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। সেদিনের পর থেকে সোনিয়াকে রান্নাবান্না করতে হয় না। অন্যদিকে অন্তরা এবং পিয়ালির রান্নাঘরেও এসি লাগানো হয়ে যায়, তাই তাদেরও এখন ভালো মন্দ রান্না করতে কোনো অসুবিধা হয় না। বর্ণালী এবং তার পরিবারকে খুবই দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছিল। বর্ণালীর বাড়িতে তার বাবা কওলেন বাবু অনেক বছর আগে থেকেই বিছানা সজ্জা ছিল। তার মা মৈত্রী দেবী লোকের বাড়িতে কাজ করে সংসার চালিয়ে আসছিল। বর্ণালীর বয়স কম হলেও দারিদ্রতা তাকে অল্প বয়সেই অনেক বুঝদার করে তুলেছিল। তাই সংসারের কিছুটা সুবিধার্থে সে নিজেও পড়াশোনার পাশাপাশি একটি সাইবার ক্যাফে কাজ করত। বর্ণালী পড়াশোনায় খুবই বুদ্ধিমতী ছিল। সাইবার ক্যাফে সাফ সাফাইয়ের কাজ করাই কম্পিউটার শেখার প্রতি তার আগ্রহ অনেকটাই ছিল। একদিন, বাহ, মাকাল কাকা এই কম্পিউটারটা নতুন এনেছে নাকি? আমি তো এটা আগে দেখিনি, কি সুন্দর দেখতে, কিন্তু এটা এত পাতলা কেন? এর কি তাহলে পার্টস এখনো জুড়তে বাকি আছে? সব কম্পিউটারগুলো তো টিভির মতো বড় বড় হয়। বর্ণালী সাইবার ক্যাফে কাজ করতো ঠিকই, কিন্তু সে ল্যাপটপ আগে কখনোই দেখেনি। তাই ল্যাপটপ দেখে সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে সেটা আসলে কি। বেশ কিছুক্ষণ ধরে ল্যাপটপের পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটিকে সে দেখছিল এবং মনে মনে নানান রকম চিন্তা ভাবনা করছিল। ঠিক তখনই সাইবার ক্যাফের মালিক মাকাল বাবু ছেলে অর্ণব তাকে দেখে ফেলে। এই এই, কে রে? ওখানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? না, মানে আমি কম্পিউটারগুলো পরিষ্কার করতে এসেছিলাম তো, আর কম্পিউটারগুলোর উপর কত ধুলো জমে আছে। এই, মিথ্যা কথা একেবারে বলবি না। এটা নতুন ল্যাপটপ, কালী বাবা এটাকে কিনে নিয়ে এসেছে। এখানে ময়লা কিভাবে পড়বে? আসল কথা বল না, এটাকে চুরি করতে এসেছিলিস? নতুন ল্যাপটপ দেখে নিজের লোভ সামলাতে পারিসনি, তাই তো? না দাদা, আমি এটাকে চুরি করে কি করব? আমি তো ল্যাপটপ চালাতেও পারি না, এমনকি আমি এটার নামও প্রথমবার শুনছি। চোরেরা চালানোর জন্য ইউজ করে না, বুঝেছিস? বিক্রি করার জন্য চুরি করে। তুই ভেবেছিলিস তো পাতলা ল্যাপটপ চাগিয়ে নিয়ে পালাবো, তাই তো? তাই বলি, প্রতিদিন এত দেরি করে কেন কাজে আসিস? তারপর তো আজ আবার অফিস খোলার আগেই চলে এসেছিস। দাঁড়া, আজ বাবা আসুক, আমি তোর এখানে কাজ করাই বন্ধ করে দেব। এটা শোনার পর বর্ণালী কেঁদে ফেলে।
সে তখন কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। কিছুক্ষণ পর মাকালবাবু সেখানে এলে বর্ণালী নতুন ল্যাপটপটি চুরি করার চেষ্টা করেছিল, এটা শুনে সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। এই অর্ণব, তুই চুপ কর। আর কারণ নামে বদনাম দেওয়ার আগে 100 বার ভাববি যে তুই সেটা ঠিক বলছিস নাকি ভুল বলছিস। বর্ণালীকে দেখে কই আমার তো চোর বলে মনে হচ্ছে না। ও, তার মানে আমি মিথ্যা কথা বলছি আর এই গরিব ভিখারিটা সত্যি কথা বলছে, তাই তো? দেখ, কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে আমি সেটা দেখতে যাব না। আমার ল্যাপটপ এখানে আছে মানে এটা চুরি হয়নি, আর তাই আমি এটা চুরি হয়েছে বলে কারোর নামে দোষও দিতে পারবো না। তোর জন্য ল্যাপটপটাকে কিনে নিয়ে এসেছি, এটাকে নিয়ে এখান থেকে যা। আর এটা আমার অফিস, তাই এখানে কে কি করবে সেটা আমি বুঝে নেব, তোকে অত মাথা ঘামাতে হবে না। এই বলে মাকালবাবু অর্ণবকে সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেয়। অর্ণবের রাগ হলেও তার কিছু করার ছিল না। সে বর্ণালীর কাছ থেকে তার অপমানের বদলা নেওয়ার সুযোগ খুঁজতে থাকে, কিন্তু বর্ণালী অর্ণবের ল্যাপটপে হাত দেওয়া তো দূরের কথা, সেটি পরিষ্কার করতেও যেত না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন অর্ণব মনে মনে ভাবে, ধুর ল্যাপটপ, আমার ল্যাপটপও লাগবে না আর ল্যাপটপ দেওয়া বাবাও লাগবে না। যেখানে আমার মান সম্মান একটা ভিখারির চেয়েও কম। সেদিন ওর জন্য আমায় অনেক কথা শুনতে হয়েছে, তাই আজ আমি নিজে ল্যাপটপটা ভেঙে ওর নামে দোষ চাপাবো। আমিও দেখবো আমার প্ল্যান থেকে কিভাবে বাঁচতে পারে। এই বলে অর্ণব ল্যাপটপটি নিয়ে আছাড় মারে। ল্যাপটপটিকে আছাড় মারার ফলে সেটি মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অর্ণব তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে বর্ণালী আসে এবং সে ভাঙা ল্যাপটপটি পড়ে থাকতে দেখে খুব ভয় পেয়ে যায়। কি হলো, এখন এত ভয় পাচ্ছ কেন? আমরা এসে গেছি বলে নাকি? ল্যাপটপটা ভাঙার সময় ভয় লাগেনি? কি বলতে চাইছো তুমি? তোমার কথা অনুযায়ী বর্ণালী এটা ভেঙেছে, তাই তো? হ্যাঁ, এটাই তো পরিষ্কার। ও এখানে পরিষ্কার করার কাজ করে, আর ওর মনের মধ্যেও আমার ল্যাপটপটা নিয়ে অনেক ক্ষোভ ছিল, তাই এটা ভেঙে দিয়েছে। চুপ করো বেয়াদব, তোমার এত বড় মিথ্যা কথা বলতে লজ্জা লাগলো না? তুমি হয়তো ভুলেই গেছো যেখানে সিসিটিভি ক্যামেরা আছে, আর আমি ক্যামেরায় তোমাকে নিজের হাতে ল্যাপটপ ভাঙতে দেখেছি। এখন আমার সামনে থেকে যাও, নয়তো আমি তোমাকে পুলিশে দেবো, বুঝেছো? মাকালবাবুর কথা শুনে অর্ণবের আর কিছু করার ছিল না। সে একদিক থেকে ফেঁসে গিয়েছিল। অর্ণব লজ্জায় সেখান থেকে চলে যায়। তখন বর্ণালী বলে, আমায় ক্ষমা করবেন কাকু, আজকে আমার জন্যই এত দামি ল্যাপটপটি ভেঙে গেল। সেদিন আমি না এই ল্যাপটপটির বিষয়ে জানার কৌতূহল দেখাতাম, আর না এত কিছু হতো। আরে মা, এতে তোর কোনো দোষ নেই রে। জানার কৌতূহল তো ভালো, মানুষের জানার ইচ্ছা না থাকলে সে কিভাবে শিখবে? আরও এমনিতে ল্যাপটপ নিয়েও বা কি করতো? আমার জানাই আছে, সেই তো সারাদিন ল্যাপটপে গেমই খেলতো। আর আমি ভালো করেই জানি রে মা, যে তুই ল্যাপটপ চুরি করতে নয়, ল্যাপটপ চালানো শিখতে চাস। আর তাই আমি ভেবেছি কাল থেকেই তোকে ল্যাপটপ চালানো শেখাবো, বুঝেছিস? হ্যাঁ কাকু, তাহলে খুব ভালো হবে। আমার কম্পিউটার শেখার প্রথম থেকেই খুব ইচ্ছা। এখন আমি ল্যাপটপ চালানো শিখবো, আমার তো শুনেই খুব ভালো লাগছে। আচ্ছা কাকু, ল্যাপটপের কত দাম গো, বলো না? দেখতে তো অনেক পাতলা, নিশ্চয়ই কম্পিউটারের থেকে অনেক কম দাম হবে। একে আসল দাম কিভাবে বলি, যদিও শুনলে অবাক হয়ে যায়। না বাবা, দাম বলেও কোনো লাভ নেই, আমি বরং একে একটা যা হোক দাম বলে দিই। হ্যাঁ রে মা, তুই ঠিকই ধরেছিস, ওই 100-200 টাকার মতো। দেখলি না, সেই জন্য অর্ণব ল্যাপটপটা ভেঙে দিল, আর আমি কিছু বললামও না। যাই হোক, ওসব বাদ দে, কাল থেকে আমি তোকে ল্যাপটপ চালানো শেখাবো, কেমন? এটা শোনার পর বর্ণালী খুবই খুশি হয়। সে তার মা মৈত্রী দেবীর কাছে এসে সবকিছু বলে। সবকিছু শোনার পর মৈত্রী দেবী বলে, হ্যাঁ রে মা, তোর কাকু যখন বলেছেন তাহলে তুই নিশ্চয়ই শিখবি। আর শোন, শুধু ল্যাপটপ ল্যাপটপ করলেই কিন্তু হবে না, তোকে স্কুলেও যেতে হবে। এখন যা তাড়াতাড়ি, স্কুলের সময় হয়ে গেছে। এটা শোনার পর বর্ণালী স্কুলে চলে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে বর্ণালীকে মাকালবাবু প্রতিদিনই ল্যাপটপ চালানো শেখাতো। বর্ণালী পড়াশোনায় খুবই ভালো ছিল, তাই অল্প কিছুদিনেই সে বেশ ভালো মতো ল্যাপটপ ইউজ করা শিখে নিয়েছিল। স্কুলে পারমিতা নামের এক ধনী বাড়ির মেয়ে সবসময় তার পাশে বসতো এবং সে বর্ণালীর খুব ভালো বন্ধুও ছিল। এমনই একদিন তারা দুজনে ক্লাসে বসে গল্প করছিল। তখন কম্পিউটার ম্যাডাম সোনালি এসে তাদের বলে, সিট ডাউন, বসে পড়ো সবাই। আর আমি কালকে তোমাদেরকে যা বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ ম্যাডাম, আপনি ল্যাপটপ কিনে আনতে বলেছিলেন আর বাড়ির কাজগুলো প্র্যাকটিস করতে বলেছিলেন। হ্যাঁ, তাহলে সকলেরই ল্যাপটপ কেনা হয়ে গেছে তো? এই বর্ণালী, তুমি দাঁড়াও আর বলো,
আমরা কোনো কিছুকে কপি করতে গেলে কি করব? ম্যাডাম, কম্পিউটারে কোনো কিছুকে কপি করতে হলে প্রথমে ফাইলটিকে সিলেক্ট করব, তারপর কন্ট্রোল-C একই সঙ্গে প্রেস করব, আর যেখানে ফাইলটি পেস্ট করতে হবে সেখানে গিয়ে কন্ট্রোল-V টিপব। বাহ, সাব্বাস, একেবারে সঠিক উত্তর। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সবাই ল্যাপটপ নিয়ে স্কুলে আসবে। আমি ল্যাপটপের কিছু প্রোগ্রাম ইনস্টল করে দেব। হ্যাঁ, অবশ্যই নিয়ে আসবো। মাকাল কাকা বলেছিল ল্যাপটপের দাম 200 টাকা। আমি বাড়িতে গিয়ে মাকে বললে মা অবশ্যই আমাকে ল্যাপটপ কিনে দেবে। কিছুক্ষণ পর তাদের স্কুল ছুটি হয়ে যায়। সবাই যে যার বাড়িতে চলে যায়। স্কুল ছুটি হওয়ার পর বর্ণালী ও পারমিতা একই সঙ্গে বাড়ি ফিরছিল। হ্যাঁ রে বর্ণালী, তুই ল্যাপটপ কোথা থেকে পেলি? ল্যাপটপের তো অনেক দাম। আমার বাবাকে ল্যাপটপ কিনে দেওয়ার কথা বলতে প্রথম দিকে কিনে দিতে চাইছিল না, পরে স্কুলের ম্যাডাম বলেছে যখন বললাম তখন কিনে দিয়েছে। তুই কি যে বলিস না, ল্যাপটপের দাম বেশি হতে যাবে কেন? ল্যাপটপ তো অনেক পাতলা। ল্যাপটপের দাম ওই 100-200 টাকার মতো হয়। আমাকে মাকাল কাকা বলেছে, আর আমার মা পড়াশোনার জন্য 200 টাকা খরচ করতে পারবে না। কি, ল্যাপটপের দাম 200 টাকা? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই, কালকে তো আমার বাবা 50,000 টাকা দিয়ে আমাকে ল্যাপটপ কিনে এনে দিল। পারমিতার মুখে ল্যাপটপের দাম শুনে বর্ণালীর মন একেবারে ভেঙে যায়, কারণ সে তার বাড়ির পরিস্থিতি খুব ভালো করেই জানতো। বর্ণালী বাড়িতে এসে ল্যাপটপের বিষয়ে তার মাকে কিছুই বলে না। পরের দিন, আজ আমার কি হবে কি জানি। স্কুলে সবাই ল্যাপটপ নিয়ে স্কুলে আসবে, শুধু আমার কাছে ল্যাপটপ থাকবে না। আমি ম্যাডামকে কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না তো। এই বর্ণালী, তুই আজকে আমাকে না ডেকে চলে যাচ্ছিস যে? তোর মা তোকে ল্যাপটপ কিনে দিয়েছে বুঝি, আর তাই আজকে একা একা স্কুলে চলে যাচ্ছিস? না রে মা, ল্যাপটপ কিনে দেয়নি, আর আমাকে কখনো কিনে দিতেও পারবে না, কারণ আমরা অনেক গরিব। যেই থেকে বাবার শরীর খারাপ হয়েছে আমাদের দুবেলা ভালোভাবে খাবারই জোটে না। এখন 50,000 টাকার ল্যাপটপ আমি কোথা থেকে পাবো? তুই চিন্তা করিস না বোন, তোর ল্যাপটপ নেই তো কি হয়েছে, আমার তো আছে। তুই আমার ল্যাপটপ নিয়ে ক্লাস করবি, কেমন? পারমিতার কথা শুনে বর্ণালীর চিন্তা একেবারেই দূর হয়ে যায়। তারা দুজনে ক্লাসে গিয়ে বসলে কম্পিউটার ম্যাডাম তাদের সকলকে ল্যাপটপ বের করার জন্য বলে, যেখানে সবাই ল্যাপটপ এনেছিল শুধুমাত্র বর্ণালীকে ছেড়ে। এটা দেখে ম্যাডাম বলে, হ্যাঁ রে বর্ণালী, তুই ল্যাপটপ নিয়ে আসিসনি কেন? আসলে ম্যাডাম, ও ল্যাপটপ কিনতে পারেনি, আর ও আমার ল্যাপটপ নিয়ে কম্পিউটার ক্লাস করবে। এই তুমি চুপ করো, আমি তো তোমাকে প্রশ্ন করিনি, আমি একে জিজ্ঞাসা করছি। যাকে প্রশ্ন করছি সেই উত্তর দেবে। এই তুমি বলো, তুমি ল্যাপটপ নিয়ে আসোনি কেন? ম্যাডাম, আমি কখনোই ল্যাপটপ নিয়ে আসতে পারবো না, কারণ আমরা অনেক গরিব। আমাদের যেখানে দুবেলা খাবারই জোটে না, সেখানে আমার মা 50,000 টাকা দিয়ে ল্যাপটপ কিভাবে কিনে দেবে? তাহলে যে তুমি সেদিন কম্পিউটার সম্বন্ধে উত্তরগুলো অত ভালোভাবে দিচ্ছিলে, তাহলে কি তুমি ওগুলো আন্দাজে বলছিলে? না ম্যাডাম, আসলে আমি। বর্ণালী তার ম্যাডামকে সবই বলতে থাকে। সে কিভাবে কম্পিউটার চালানো শিখেছে, কিভাবে মাকাল বাবু তাকে সাহায্য করেছে, সমস্ত কিছুই সোনালী ম্যাডামকে সে বলে। সোনালী ম্যাডাম খুবই ভালো মনের মানুষ ছিল। সবকিছু শোনার পর এবং বর্ণালীর কম্পিউটারের প্রতি আগ্রহ দেখে সোনালী ম্যাডাম খুবই প্রভাবিত হয়। সোনালী ম্যাডাম তাকে নিজের টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনে দেয় এবং তাকে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশীর্বাদ করে। ল্যাপটপটি পেয়ে বর্ণালী খুব খুশি হয়। সে খুবই পরিশ্রম করতে থাকে। পড়াশোনার পাশাপাশি সে ল্যাপটপ রিলেটেড বিভিন্ন টেকনোলজি সম্পর্কে পারদর্শী হয়ে ওঠে। এভাবে অনেকগুলো বছর কেটে যায়। সে বড় হয়ে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়। এভাবে বর্ণালী তার বাবা মাকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।